আমি বিশ্বকাপ ফুটবল কভার করেছি ৩টা। অনেক কিছু দেখেছি যেগুলো কি বলবো, বাকি জীবন গল্প করার মতো। ব্রাজিলের রোনালদোকে দেখেছি জার্ড মুলারের রেকর্ড ভাঙতে, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের। আমি দেখেছি বলতে বোঝাচ্ছি যে আমি প্রেস ট্রিবিউনে বসে, মাঠে বসে দেখেছি। টেলিভিশনে তো আরও অনেক কত কিছুই দেখেছি। সেই রোনালদোর রেকর্ড আবার ভাঙতে দেখেছি মিরোস্লাভ ক্লোজাকে, জার্মানির। ব্রাজিলকে 7-1 গোলে হারতে দেখেছি জার্মানির বিপক্ষে সেমিফাইনালে। অবিশ্বাস্য, এটা আর কোনো দিন ঘটবে বলে মনে হয় না, বিশ্বকাপ সেমিফাইনালে 7-1 ব্রাজিল জার্মানি এরকম দুইটা দলের মধ্যে। লিওনেল মেসি বিশ্বকাপ জিতেন না, জিততে পারেন না, এই কি বলা যায়, এইটা নিয়ে যে এই পুরো পৃথিবী তুলপার, সেটার সমাপ্তি দেখেছি আমি কাতারের লোসাইল স্টেডিয়ামে। মেসি বিশ্বকাপ জিতেছেন। কিন্তু আমাকে যদি আপনি বলতে বলেন যে বিশ্বকাপ, 3টি যে বিশ্বকাপ আমি কাভার করেছি 2006, 2014 এবং 2022, সবচেয়ে স্মরণীয় স্মৃতি বলবো না আমি, স্মরণীয় একদিকে ঠিক, যেটা চিরদিন স্মরণ থাকে। সবচেয়ে কি বলবো যে অদ্ভুত স্মৃতি, অদ্ভুত ঘটনা কোনটা? আমার ধারণা অদ্ভুত ঘটনা, এবং 2006 যেহেতু আমি বলেছি যে 2006 প্রথম আমি বিশ্বকাপ কভার করতে গিয়েছিলাম জার্মানিতে, ওইটা শুনে আপনি হয়তো অনুমান করে ফেলেছেন সেটা কি হতে পারে। দেখুন তো আপনার অনুমানটা মিলে কিনা। আজকে তারিখটা মনে রাখেন, 9ই জুলাই 2006 সালের 9ই জুলাই বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ফ্রান্স এবং ইতালির মধ্যে। আমার মনে হয় এবার আর আমার বলার দরকার নেই, আপনারা সবাই বুঝে ফেলেছেন আমি জিদানের সেই ঢুসের কথা বলছি। ফ্রান্সের অধিনায়ক জিনেদিন জিদান, যিনি অতিরিক্ত সময়ের 110 মিনিটে, ম্যাচ শেষ হওয়ার মাত্র নির্ধারিত সময় তো 1-1 গোলের শেষ হলো, অতিরিক্ত সময় শেষ হবে 10 মিনিট পর, তিনি ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে বসলেন। এরপর লাল কার্ড দেখলেন, মাঠ থেকে বেরিয়ে গেলেন। টাই ব্রেকারে ফ্রান্স হেরে গেল। জিদান ওই কাণ্ডটা না করলে ফ্রান্স বিশ্বকাপ জিতত বলে অনেকের বিশ্বাস। জিদান নিজে দ্বিতীয় বিশ্বকাপ জিততেন। এমনিতেই আমার চোখে সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে তিনি অবশ্যই থাকবেন। সেরা 10-এ তো অবধারিতভাবেই থাকবেন, সেরা 5-এও কখনো কখনো আমার রাখতে ইচ্ছা করে। এগুলো কিছুই হলো না ওই ঢুসের কারণে। এই ঢুসের ঘটনাটা আমি মাঠে বসে দেখেছি। এটা আমি মনে করি যে আজ থেকে কতদিন বাঁচবো জানি না, আজ থেকে 15 বছর, 20 বছর, 30 বছর বলে যাচ্ছে আর কি, আয়ু কতদিন আছে তো আর জানি না। এই গল্পটা যখন আমি করবো, লোকে কিন্তু বিস্ময়ে আমার দিকে তাকাবে, কারণ হচ্ছে এমন একটা ঘটনা আমার মনে হয় না আর কোনো দিন এটা বিশ্বকাপে ঘটবে। বিশ্বকাপ ফাইনালে তো নয়ই, বিশ্বকাপে আর কোনোদিন ঘটবে কিনা সন্দেহ। কিন্তু একটা কথা আমি স্বীকার করে নিই, আমি মাঠে ছিলাম, কিন্তু আমিও কিন্তু আপনার মতো, আপনি যদি টেলিভিশনে এটা দেখে থাকেন, আমিও কিন্তু টেলিভিশনে এটা দেখেছি। সেটি কী কারণে জানেন? জিদান যখন ওই কাণ্ডটা করলেন, বল ছিল মাঠের অন্য প্রান্তে, তা আমি তো স্বাভাবিকভাবেই বল দেখছিলাম। ইনফ্যাক্ট মাঠের আমার ধারণা 99% মানুষই বল দেখছিলেন। এটি নিয়ম ফুটবলের। সম্ভবত ইতালির গোলের সামনে বল ছিল বা ফ্রান্সের গোলের সামনে, যে কোনো একটা প্রান্তে ছিল। তো হঠাৎ করে আমার পাশের এক সাংবাদিক, তিনি হঠাৎ করে চিৎকার করে উঠলেন, জিসাস, এক্সট্রাঅর্ডিনারি, জিদান এটা কী করলো? তো তখন আমি মাঠের দিকে, ওই জায়গায় আমার চোখ গেল, যখন দেখলাম যে মাতেরাজ্জি মাঠে পড়ে আছেন, জিদান একটু দূরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখনও আমি বুঝতে পারছি না যে জিদান কী করেছেন। তো সাংবাদিকদের সামনে প্রেস বক্সে মনিটর থাকে, ছোট টেলিভিশনে বলতে পারেন আপনি, ওখানে লাইভ খেলা দেখা যায়, আরও স্ট্যাটিস্টিক্স আর অনেক কিছু পাওয়া যায়। ওই মনিটরে যখন রিপ্লে দেখালো, তখন আমি আসল ঘটনাটা যেটা ঘটেছে, অবিশ্বাস্য, অকল্পনীয়, অচিন্তনীয় সেই ঘটনাটা দেখলাম। যে জিদান গিয়ে, ঠান্ডা মাথায় কথাটা বলা ঠিক হবে কি না, ঠান্ডা মাথায় তো এই কাজ করা সম্ভব না, গরম মাথায় যদি বলি, গরম মাথায় গিয়ে মাতেরাজ্জির বুকে ঢুস মারলেন। ঢুস মারার পরে মাতেরাজ্জি মাটিতে পড়ে গেলেন। তো এরপরে যে ঘটনাটা ঘটলো, প্লেয়াররা রেফারিকে ঘিরে ধরেছেন, ইতালিয়ান প্লেয়াররা। ইতালির গোলকিপার বুফন, তিনি দৌড়ে এসেছেন গোলপোস্ট থেকে, তিনি রেফারির সঙ্গে বেশি আর্গু করছেন। রেফারি নিজেও কিন্তু দেখেননি, রেফারি তো বলের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছেন। রেফারি গিয়ে সহকারী রেফারি, যিনি আমরা আগে লাইন্সম্যান বলতাম, এখন সহকারী রেফারি বলে, তার সঙ্গে কথা বলছেন।
আর আমরা তো যারা সাংবাদিক, যারা এই মনিটরে এই জিনিসটা দেখে ফেলেছি, তারা তো বুঝে ফেলেছি ঘটনা যা ঘটে গেছে। জিদান অবধারিতভাবে লাল কার্ড পেতে যাচ্ছেন। কিন্তু সেই লাল কার্ডটা রেফারি যখন দেখালেন, পুরো গ্যালারি থেকে কিন্তু একটা বিদ্রূপের ধ্বনি উঠল, বিশেষ করে ফ্রান্সের যে অংশটা। সেটার কারণটা হচ্ছে জিনিসটা এত বিতর্কিত এবং এটা নিয়ে একটা দুই দলের সমর্থকদের মধ্যে একটা বড় সমস্যা হয়ে যেতে পারে ভেবে মাঠে যে বড় পর্দায় যে আপনার জায়ান্ট স্ক্রিন যেটা বলে যেখানে খেলার রিপ্লে দেখানো হয়, সেখানে কিন্তু এই দৃশ্যটা দেখানো হয়নি। এবং যেহেতু মাঠের 99% দর্শকে আমার মতো বল যেখানে, তাদের চোখও সেখানে ছিল, তারাও কিন্তু এই ঘটনাটা দেখেননি। কাজে তারা জিদানকে লাল কার্ড দেখাচ্ছে এই জিনিসটা মানতে পারেন নাই, উল্টা তারা রেফারিকে দুয়োধ্বনি দিচ্ছিলেন। এবং বাকি সময়টা জিদান যে বেরিয়ে গেলেন, এটা তো একটা অবিশ্বাস্য দৃশ্য যে ওয়ার্ল্ড কাপটা রাখা আছে মাঠের পাশে একটা মঞ্চের উপরে, একটা ছোট বেদির মতো, ওর পাশ দিয়ে জিদান বেরিয়ে যাচ্ছেন বিশ্বকাপ থেকে শেষবারের মতো। কারণ তিনি ওই ম্যাচের আগেই ঘোষণা দিয়েছিলেন এটা হবে তার কেরিয়ারের শেষ ম্যাচ। তো এরপরে যতবার বুফনের কাছে বল গেছে, মাতেরাজ্জির কাছে বল গেছে, ইতালির পায়ে বল গেছে, পুরো গ্যালারি তীব্র শীষের আওয়াজ। অবশ্যই সেটা ফ্রান্সের সমর্থকরা নিশ্চয়ই বেশি দিয়েছেন। ইতালি তো জিদান চলে যাওয়ার কারণে ইতালিয়ান সমর্থকরা তো স্বাভাবিকভাবেই খুব খুশি। তো আমার যে নিজের যে ব্যক্তিগত ঘটনাটা বলি, যে বাকি যে 10 মিনিট খেলা হলো, তারপরে যে টাই ব্রেকার হলো, পুরো সময়টা আমি ঠিক আপনাদের ব্যাখ্যা করতে পারবো না। আমার পুরো বারবার মনে হচ্ছিল যে এটা কি আদৌ ঘটেছে, এটা কি আদৌ কি আমি দেখেছি, নাকি এটা একটা কোনো মানে কেমন শোনাবে আমি জানি না, এটা কি আসলে একটা মায়া, এটা হ্যালুসিনেশন। ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে, ওয়ার্ল্ড কাপ ফাইনালে এরকম একটা ঘটনা করতে পারেন যিনি হচ্ছেন ওই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। এবং জিদানের কিন্তু ওইটা ম্যাচটাও আসলে জিদানের ম্যাচই হওয়ার কথা ছিল। আপনাদের মনে থাকার কথা বলছি, কিন্তু এত আগের কথা মনে আছে কিনা, 2006 সালে বিশ্বকাপের আগে ফ্রান্স ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারছিল না, কোয়ালিফাইং রাউন্ডে অবস্থা খুব খারাপ। জিদান কিন্তু ততদিনে অবসর নিয়ে ফেলেছেন। জিদান অবসর থেকে ফিরে আসলেন তার দলের দুরবস্থা দেখে, ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপে নিয়ে গেলেন। এবং কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সঙ্গে যে ম্যাচটা হয়েছিল, এটা মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ান ম্যান শো আমি বলতে গেলে জিদান একা ব্রাজিলকে হারিয়ে দিয়েছিলেন। এবং এই ম্যাচের আগে পুরাটাই জিদানের শেষ ম্যাচ। এবং জিদান বিশ্বকাপটা মাথার উপরে তুলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শেষ করবেন, তার কেরিয়ার শেষ করবেন, এটা মোটামুটি একটা ভবিতব্য হিসেবে সবাই ধরে নিয়েছিলেন। এবং ম্যাচ শুরু হওয়ার পর জিদানের পায়ে যখনই বল যাচ্ছিল, জিদান যখনই ফ্রি কিক নিচ্ছিলেন, জিজু বলে পুরো স্টেডিয়াম উন্মাতাল চিৎকার করছিল। তো সেই জিদান খলনায়ক, সেই জিদান ট্রেজিক নায়ক, আপনি যেভাবেই বলেন, সেই বিশ্বকাপ থেকে বেরিয়ে গেলেন। ঘটনাটা কি ঘটেছিল সেটা পরে জিদান নিজে বলেছেন, মাতেরাজ্জি বলেছেন। যেটা হয় ফুটবল ম্যাচে তো হয়, জার্সি ধরে টানাটানি করা হয়। মাতেরাজ্জিকে দায়িত্ব দেওয়া হয়েছিল জিদানকে মার্ক করার জন্য, কারণ সবাই জানে যে এটা এই ম্যাচে ডিসাইডার হয়ে যেতে পারেন জিদান। তো জার্সি টানাটানি করার এক পর্যায়ে জিদান তাকে বলেন, এটা আমি জিদানের ভাষ্যটা বলছি, মাতেরাজ্জিকে বলেন, এই জায়গায় মাতেরাজ্জির কথার সঙ্গে মিলে যায় যে আমার জার্সি তোমার এত পছন্দ, ঠিক আছে ম্যাচ শেষে তোমাকে আমি দিয়ে দিই। জিদান এরপরে মাতেরাজ্জি কি বলেছেন এটা আর বলেননি, তিনি বলেছেন যে কেউ যদি কারো মা বোন তুলে কোনো গালি দেয় তখন আসলে মাথা ঠিক রাখা কঠিন। এবং তিনি সারা জীবন বলে গেছেন যে আমার এই কাজটা করা ঠিক হয় নাই বলছি আমি, কিন্তু আমি অনুতপ্ত না। আর মাতেরাজ্জি সুনির্দিষ্টভাবে বলেছেন যখন তিনি জার্সি টানাটানি করছিলেন, তখন জিদান যখন বলেন যে জার্সি যদি তোমার এত পছন্দ হয় তোমাকে দিয়ে দিব, তখন মাতেরাজ্জি বলেন যে জার্সি না, আমার তোমার বোনকে পছন্দ। এই কথাটা শুনে আসলে জিদান মাথা ঠিক রাখতে পারেননি। এখন মজাটা হচ্ছে, এটা ঠিক মজা বললাম ঠিক, কিন্তু ঠিক মজা না এটা। ফুটবল মাঠে কিন্তু এরকম প্রচুর কথা হয়, ফুটবল মাঠে কিন্তু এরকম প্রচুর ধাক্কাধাক্কি হয়, এটা ফিজিক্যাল খেলা, জার্সি টানাটানি হয়। কিন্তু তাই বলে এরকম একটা কথার পরে একটা প্লেয়ার এইভাবে মেজাজ হারিয়ে এরকম একটা কাণ্ড করে ফেলবেন, এটা কিন্তু আসলে অভাবনীয়। এই ঘটনার কয়েক মাস পর জুলাই মাসে ফাইনাল হল, 9 জুলাই, আজকের এই দিনেই সেই ঘটনা। নভেম্বর মাসে জিদান বাংলাদেশে এসেছিলেন গ্রামীণ ফোন এবং ডাননের একটা প্রোগ্রামের পণ্যদূত হয়ে। তার প্রেস কনফারেন্স লোকারণ্য, সেই প্রেস কনফারেন্সে আমি ছিলাম। তিনি শ্রীপুর গেলেন, ওইখানে গ্রামীণ ফোনের একটা আয়োজনে, গ্রামীণ ফোন না সম্ভবত গ্রামীণ ব্যাংকের আয়োজনে মহিলাদের সঙ্গে কথাবার্তা বললেন। ওইখানে এক মহিলা তাকে কিন্তু এই প্রশ্নটা করেছিলেন যে আপনি ঢুস মারতে গেছিলেন কেন। আমার নিজের এই প্রশ্নটা করার সুযোগ ছিল, কারণ আমি জিদানের সঙ্গে অনেক কষ্ট করে জিদানের সঙ্গে একটা 1-on-1 এক্সক্লুসিভ ইন্টারভিউর ব্যবস্থা করেছিলাম
তার হোটেলে। সেই ইন্টারভিউ হবে। জিদান তেমন ইংরেজি বলতে পারেন না, আমরা তো অবশ্যই ফ্রেঞ্চ পারি না। আমি মানে আমার সাথে আমার এক সাংবাদিক বন্ধু ছিলেন, তো আমাদের একজন ইন্টারপ্রেটার থাকবেন, দোভাষী থাকবেন। দোভাষী এসে আমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে বললেন আমরা কি বলবো, জিদান কিভাবে উত্তর দিবেন, কতক্ষণ প্রশ্ন করতে পারবো, কয়টা প্রশ্ন করতে পারবো, সব কিছু করে রেডি। যখন আমরা ইন্টারভিউটা করতে যাব, মনে করছি দরজা দিয়ে কেউ আসছেন, জিদান আসছেন, আমরা উঠে দাঁড়িয়েছি, দরজায় অন্য একজন, তিনি জিদান নন। সেই ইন্টারভিউটা হয়নি। কেন হয়নি সেই গল্পটা আমি না হয় আরেক দিন বলি।